আসসালামু আলাইকুম। আজ বুধবার 18 ডিসেম্বর 2024। সবাইকে জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরণ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান সহ বন্ধ বেশ কয়েকটি শ্রম বাজার, বিদেশে কর্মী যাওয়া কমেছে 24%। নানা আয়োজনে প্রবাসী দিবস উদযাপন, বিরল সম্মান পেলেন 2 শ্রমিক। মরুর 3 দেশে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে মাইনাসে। মালয়েশিয়ায় বাংলাদেশি টাকা স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ, শাস্তির মুখে পুলিশ সদস্য। মালয়েশিয়ার রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে ওমান। দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায়। সরকারি পর্যায়ে দেন দরবারে পরে অবশ্য দেশটি উচ্চ আয়ের পর্যটক, পেশাজীবী সহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে। তবে কর্মী নিতে এখনও রাজি নয় তারা। এর মাঝে বন্ধ হয় বহুল আলোচিত মালয়েশিয়া শ্রম বাজার। বাহরাইন, মালদ্বীপ, আমিরাতেও কর্মী যাওয়া প্রায় বন্ধ। সব মিলিয়ে এবছর বিদেশে কর্মী পাঠানো কমেছে 24%। তথ্য বলছে, গত বছর চাকরি নিয়ে 13,07,890 জন বিদেশ গিয়েছিলেন। আর গত 14 ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা 9,52,658। তাদের মধ্যে সৌদি আরব গেছেন 5,79,423 জন, যা মোট জনশক্তির রপ্তানির 60%। চলতি বছর নতুন শ্রম বাজার খোলেনি বাংলাদেশিদের জন্য। উল্টো যুক্তরাজ্য, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশেও কর্মসংস্থান সংকুচিত হয়েছে। সৌদি আরবে কর্মসংস্থানের কারণে জনশক্তি রপ্তানি বড় দেখালেও দেশটিতে যাওয়া কর্মীর বড় অংশ কাজ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আইনে নিষিদ্ধ হলেও কর্মী প্রতি 2 থেকে 2.5 লাখ টাকায় ভিসা কেনা যাচ্ছে। নিয়োগকারীরা এই বাণিজ্যের জন্যই চাকরির নিশ্চয়তা ছাড়া কর্মী নিয়ে টাকা কামাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দক্ষ কর্মী তৈরি ছাড়া কর্মসংস্থান বাড়বে না। ফলে পুরনো বাজার চালুর পাশাপাশি নতুন শ্রম বাজার তৈরিতে সরকারকে আরো বেশি উদ্যোগ নিতে হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আজ 18 ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সম্মান প্রদর্শনের এক ব্যতিক্রমী উপলক্ষ। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যে এবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী সিআইপিদের সংবর্ধনা, মেলা ও আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আয়োজনে আলাদা করে নজর কেড়েছে সরকারের 2 উপদেষ্টার সঙ্গে 2 জন প্রবাসী শ্রমিকের মঞ্চে আসন গ্রহণের দৃশ্য। শুধু তাই নয়, নিজেদের অভিজ্ঞতা ও সরকারের কাছে দাবি দেওয়া পেশ করতে বক্তব্য দেওয়ারও সুযোগ পান তারা। আমরা প্রবাসী যারা থাকি, আসলে আমরা যখন যাই, আসলে আমরা অধিকাংশই যারা ফ্রি ভিসার মাধ্যমে যাই, তারা অধিকাংশ অদক্ষ কর্মী হিসাবে যাই। আসলে আমাদের উচিত অন্ততপক্ষে কিছু হাতের কাজ জানা বা কিছু কাজ শিখে সৌদি আরবে যাওয়া। ওখানে গেলে আসলে আমাদের যারা আমরা কাজ না জানি তাদের জন্য খুবই অসুবিধায় পড়তে হয় ওখানে। আর যারা আমরা অদক্ষ কর্মী হিসেবে যাই, আসলে তাদের জন্য খুবই কষ্ট। তারা আসলে কাজ পাইতে পাইতে অনেক সময় নিয়ে যায়। আমি বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি। আমি নিজে স্বাবলম্বী হই, আমি আমার সন্তানকে পড়ালেখা শেখাই, আমার বাবা মাকে চিকিৎসা করাই, আমার ভাইকে গাড়ি কিনে দেই। আমি নিজে স্বাবলম্বী হতে পেরেছি। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্বোধন করেন। যত রেমিটেন্স যোদ্ধা আছেন, পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন, পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র, মূল স্তম্ভ, এটা একটুও বাড়িয়ে বলা হয় না। আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই, বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে, এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের খুব কষ্ট লাগে। এটা আমি প্রথম শুনি নাই। যখন আগে বিদেশে যেতাম, বিভিন্ন এয়ারপোর্টে থামতাম, বিশেষ করে দোহাতে বা দুবাইতে, সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো, কষ্ট লাগতো তাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার বক্তব্যে গণ অভ্যুত্থানে প্রবাসীদের সাহসী ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিশ্বের যেই দেশগুলোতে আসলে সভা সমাবেশ করাও নিষিদ্ধ, সেখানে কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন। আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই। আমরা যখন বাংলাদেশে যখন আন্দোলন চলে, আপনারা দেখেছেন যে যারাই আন্দোলন করতে এগিয়ে আসছিল তাদেরকেই দমন করা হচ্ছিল। প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, পরবর্তীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল। যেই সময় আমরা আর কেউ মাঠে নামার মতো পরিস্থিতি ছিল না, 20 তারিখের পর এবং বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন আমাদের প্রবাসী ভাইয়েরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে ভয়েস রেজ করেছেন, যার ফলে এই আন্দোলন সেই সময় টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরের ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের প্রবাসী ভাইদের রয়েছে। রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোয় সরকারি উদ্যোগে প্রবাসী দিবস পালিত হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা যাবতীয় হয়রানি বন্ধ করার পাশাপাশি দূতাবাসের সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টরা আরও মনোযোগী হবেন। এবারের প্রবাসী দিবসে এমনটি প্রত্যাশা সকলের। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মধ্যপ্রাচ্যের মরুদ্দেশ সৌদি আরব ও কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে। দেশ দুইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে। বর্তমানে দেশ দুইটির অনেক জায়গায় তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে। তাপমাত্রা কমতে শুরু করছে ওমানেও। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দেশটি দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বত্র তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশজুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। কুয়েতের আবহাওয়া এখন একটি বর্ধিত উচ্চচাপ ব্যবস্থার মধ্যে রয়েছে জানিয়ে দেশটির আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। অন্যদিকে গত শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, 15 ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে সৌদি আরবে। দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্যের নিচে -3 ডিগ্রিতে নেমে গেছে। এর মধ্যে দেশটির তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো। শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনসাধারণদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালয়েশিয়ায় রবিন মিয়া নামের প্রবাসী বাংলাদেশি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দেশটির এক পুলিশ সদস্য সহ 2 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের 20 বছর করে কারাদণ্ড হতে পারে। আদালত সূত্র জানায়, গত 26 নভেম্বর দুপুর 12:30টার দিকে কুয়ালালামপুরের জালান পুরুতে ছিনতাইয়ের শিকার হন প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া। এই ঘটনায় আরিফ মারহালিম নামে এক পুলিশ সদস্য সহ 2 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। মামলার অভিযোগে রবিন মিয়া জানান, আরিফ মারহালিম ও অপর এক ব্যক্তি তার কাছ থেকে আনুমানিক 1.5 কেজি ওজনের স্বর্ণের বার, নগদ 7,000 রিঙ্গিত এবং একটি রেডমি নোট 13 মোবাইল ফোন ছিনতাই করেন।
মঙ্গলবার আসামি আরিফ মারহালিমকে কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করা হয়। অপর আসামি পলাতক রয়েছেন। এরপর বিচারকের সামনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে অভিযোগ অস্বীকারপূর্বক নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানির পর বিচারক আসামিকে 10,000 রিঙ্গিতের বিনিময়ে জামিন মঞ্জুর করেন এবং আগামী 22 জানুয়ারি মামলার পুনঃশুনানির দিন ধার্য করেন। এই মামলায় মালয়েশিয়ার দণ্ডবিধির 395 ধারায় অভিযোগ গঠন করা হয়। দোষী সাব্যস্ত হলে তাদের বেত্রাঘাতের পাশাপাশি সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড হতে পারে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার কুয়ান্তান রাজ্যে বাইপাসের রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নেহেরিমা সুলতানা নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মোহাম্মদ জাহারি ওয়ান বুসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার সময় পেরোদুয়া মাইভি গাড়িটি ফুটসাল কোর্ট থেকে ইন্দিরা মাহকোটার দিকে যাচ্ছিল। এমন সময় পথচারী বাংলাদেশি নারী হঠাৎ বাম দিক থেকে রাস্তার মাঝখানে রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন। ময়না তদন্তের জন্য বর্তমানে মৃতদেহ টেঙ্গু আমপুয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনার বিষয়ে তদন্তে সহায়তা করতে তথ্য সরবরাহের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান সহ বন্ধ বেশ কয়েকটি শ্রম বাজার, বিদেশে কর্মী যাওয়া কমেছে 24%। নানা আয়োজনে প্রবাসী দিবস উদযাপন, বিরল সম্মান পেলেন 2 শ্রমিক। মরুর 3 দেশে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে মাইনাসে। মালয়েশিয়ায় বাংলাদেশি টাকা স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ, শাস্তির মুখে পুলিশ সদস্য। মালয়েশিয়ার রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।